সময় পরিভ্রমণ এই কথাটা শুনলেই কেমন যেন একটা কল্পনার জগতে চলে যাই আমরা, তাই না? মানে একদিকে বিজ্ঞান, আবার অন্যদিকে দারুণ সব গল্প। হ্যাঁ, ঠিকই বলেছেন। এটা আসলে বিজ্ঞান আর কল্পকাহিনীর একটা দারুণ মিশেল। তো আজকের আলোচনাটা একটু অন্যরকম। আমাদের হাতে যেসব তথ্য আছে সেগুলোর ভিত্তিতে আমরা এই সময় পরিভ্রমণের ধারণাটা একটু খুঁটিয়ে দেখব। মানে শুধু সম্ভব কি সম্ভব না তা নয়। বরং তত্ত্ব আর বাস্তবতার মধ্যেকার আসল ফারাকটা কোথায়, সেই জায়গাটা বোঝার চেষ্টা করব, তাই তো? একদম। মানে সময় পরিভ্রমণ বলতে আমরা ঠিক কি বুঝি? সময়ের মধ্যে দিয়ে সামনে পেছনে যাওয়া, অনেকতে মানে আমরা যেভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যাই সেরকম। হ্যাঁ, মূল ধারণাটা ওটাই, সময়ের বিভিন্ন বিন্দুতে ভ্রমণ করা। কিন্তু প্রশ্ন হলো, এর পেছনে কি আসলেই কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে, নাকি পুরোটাই ধারণা? আর ঠিক সেটাই আমরা আজ একটু গভীরে গিয়ে দেখব। মানে বিজ্ঞানের তত্ত্বগুলো কোথায় একটু আশার আলো দেখাচ্ছে আর কোথায় বাস্তবতার দেয়ালগুলো বেশ শক্ত। এটাই হবে আমাদের ফোকাস। চলুন শুরু করা যাক তাহলে। আচ্ছা। হ্যাঁ, দেখুন, কিছু তত্ত্ব ভবিষ্যতের দিকে যাওয়ার একটা ক্ষীণ সম্ভাবনার কথা অন্তত বলে। এখানে সবচেয়ে মজার ব্যাপারটা হলো আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব। ও হ্যাঁ, রিলেটিভিটি। ঠিক, এই তত্ত্ব বলছে যে সময় কিন্তু ধ্রুবক নয়, এটা বদলায়। এটাকে বলে টাইম ডাইলেশন বা সময় প্রসারণ। মানে আপনি যত দ্রুত চলবেন বা যত শক্তিশালী মহাকর্ষীয় ক্ষেত্রের কাছে থাকবেন, আপনার জন্য সময় ততটাই ধীরে বইবে। আচ্ছা আচ্ছা, যেমনটা আমরা শুনি যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের নভোচারীদের বয়স নাকি একটু ধীরে বাড়ে, বা ওই যে ইন্টারস্টেলার সিনেমায় যেমন দেখায় ব্ল্যাক হোলের কাছে। একদম ঠিক। যদিও নভোচারীদের ক্ষেত্রে সময়ের পার্থক্যটা খুবই সামান্য, মানে সেকেন্ডের ভগ্নাংশ, কিন্তু এটা তত্ত্বটার একটা বাস্তব প্রমাণ তো বটেই। আর তত্ত্বগতভাবে যদি আলোর গতির খুব কাছাকাছি বেগে ছোটা যায়, অথবা ধরুন একটা বিশাল ব্ল্যাক হোলের খুব কাছে যাওয়া যায়, তাহলে এই প্রভাবটা অনেক অনেক গুণ বেড়ে যাবে, যা আপনাকে কার্যকরভাবে ভবিষ্যতে পৌঁছে দেবে। বাহ, তাহলে ভবিষ্যতের দিকে যাত্রাটা তাত্ত্বিকভাবে সম্ভব, কিন্তু অতীতে ফেরা, ওখানেই তো সমস্যাটা বেশি। ওয়ার্ম হোলের ধারণাটা কি এখানেই আসে? ঠিক ধরেছেন। ওয়ার্মহোল হলো স্থানকালের মধ্যে একটা কাল্পনিক শর্টকাট বা সুড়ঙ্গ। তত্ত্ব অনুযায়ী যদি এমন একটা সুড়ঙ্গ বানানো যায় যার একটা মুখ হয়তো স্থির থাকবে আর অন্য মুখটা প্রায় আলোর বেগে ঘুরবে, হ্যাঁ। তাহলে সেটা একটা টাইম মেশিনের মতো কাজ করতে পারে। কিন্তু এখানেই আসল সমস্যা। কি সমস্যা? এই ওয়ার্মহোলকে খোলা রাখতে, স্থিতিশীল রাখতে, প্রচুর পরিমাণে, যাকে বলে নেগেটিভ এনার্জি ডেন্সিটি যুক্ত অসাধারণ পদার্থ বা এক্সোটিক ম্যাটার, সেটার প্রয়োজন। ও, যার অস্তিত্বই তো এখনো প্রমাণিত নয়, তাই না? আর বানানোর প্রযুক্তি তো দূরের কথা। একদম। তাই এটা এখনো মূলত একটা গাণিতিক সম্ভাবনা আর কি। আচ্ছা, আর ওই যে কসমিক স্ট্রিং বা ঘূর্ণায়মান ব্ল্যাক হোলের কথা শোনা যায়, সেগুলোও কি এরকমই, মানে খুব তাত্ত্বিক? হ্যাঁ, অনেকটা তাই। কসমিক স্ট্রিং হল মহাবিশ্ব তৈরির শুরুর দিকের কিছু তাত্ত্বিক ত্রুটি, খুব পাতলা কিন্তু অসম্ভব শক্তি ধরে রাখে। হুম। তো ধারণা করা হয় যে দুটো এমন স্ট্রিং যদি খুব দ্রুত গতিতে একে অপরের পাশ দিয়ে যায়, বা একটা ঘূর্ণায়মান ব্ল্যাক হোলের মারাত্মক মহাকর্ষ ক্ষেত্র, এগুলো স্থানকালকে এমনভাবে বাঁকিয়ে দিতে পারে যে সময়ের পথটা বেঁকে নিজের উপরেই এসে পড়তে পারে। মানে একটা লুপের মতো। ঠিক, যাকে বলে ক্লোজড টাইম লাইক কার্ভ। এটা হয়তো অতীতে ফেরার একটা দরজা খুলে দিতে পারে। কিন্তু আবারও বলছি, এগুলো খুবই অনুমান নির্ভর ধারণা। কোনো পর্যবেক্ষণ বা পরীক্ষা দিয়ে এগুলোকে এখনো প্রমাণ করা যায়নি। বুঝলাম। মানে তত্ত্বের দিক থেকে কিছু রোমাঞ্চকর সম্ভাবনা থাকলেও বাস্তবতার দিকটা বেশ কঠিন। শুধু প্রযুক্তি বা শক্তির অভাবই নয়, এর সাথে তো আরও কিছু অদ্ভুত সমস্যাও জড়িয়ে আছে, তাই না? অবশ্যই। প্রথমত, ওই যে বললাম, শক্তি। বিপুল, প্রায় অকল্পনীয় পরিমাণ শক্তি লাগবে, যা নিয়ন্ত্রণ করার প্রযুক্তি আমাদের নেই। দ্বিতীয়ত, ওই এক্সোটিক ম্যাটার, সেটারই তো কোনো ঠিক নেই। আর তৃতীয়ত, এবং সম্ভবত সবচেয়ে বড় বাধা হল ধারণাগত প্যারাডক্স, বিরোধাভাস। হ্যাঁ হ্যাঁ, ওই বিখ্যাত গ্র্যান্ডফাদার প্যারাডক্স। মানে কেউ যদি অতীতে গিয়ে নিজের দাদা দাদির দেখা হওয়াটাই আটকে দেয়, তাহলে তো তার নিজেরই জন্ম হবে না। ঠিক। তাহলে সে অতীতে গেল কিভাবে? এটা তো একটা বিরাট যৌক্তিক গোলমাল তৈরি করে ফেলে। একদম।
এই প্যারাডক্সগুলোই কিন্তু সময় পরিভ্রমণের ধারণাকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে ফেলে। এর সমাধান হিসাবে অনেকে অনেক কিছু বলেন অবশ্য। যেমন? কেউ বলেন হয়তো অতীতকে বদলানো সম্ভবই নয়, মানে মহাবিশ্বের নিয়মই আপনাকে কোনোভাবে বাধা দেবে। আবার কেউ কেউ প্যারালাল ইউনিভার্স বা সমান্তরাল মহাবিশ্বের কথা বলেন, যে প্রতিটি পরিবর্তনের সাথে হয়তো একটা নতুন বিশ্ব তৈরি হয়ে যায়। ও, যেমনটা সায়েন্স ফিকশনে প্রায়ই দেখায়। হ্যাঁ, কিন্তু এগুলো সবই তো অনুমান, বুঝলেন তো? আসলে যদি আমরা পুরো ব্যাপারটা এক জায়গায় আনি, তাহলে দেখি যে তাত্ত্বিক পদার্থবিদ্যা আর বাস্তব ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে একটা বিশাল বিশাল ফারাক রয়ে গেছে। আর এই ফারাকটাই বোধহয় কল্পবিজ্ঞানকে এত রসদ জুগিয়েছে, তাই না? মানে ব্যাক টু দ্য ফিউচারের ডেলোরিয়ান, ডক্টর হুয়ের টার্ডেজ বা হালফিলের টেনেটের ওই উল্টো সময়। ঠিক। এগুলো একদিকে যেমন দারুণ এন্টারটেনমেন্ট দেয়, তেমনি এই জটিল তত্ত্বগুলোকে হয়তো একটু সহজ করে আমাদের বুঝতেও সাহায্য করে। হ্যাঁ, কল্পবিজ্ঞান আমাদের এই সব অদ্ভুত সম্ভাবনা নিয়ে ভাবতে উৎসাহিত করে। আর এটা কিন্তু বিজ্ঞানীদেরও নতুন করে প্রশ্ন তুলতে বা নতুন পথে ভাবতে সাহায্য করতে পারে আর কি। তা ঠিক। তাহলে মোদ্দা কথা কি দাঁড়ালো? মানে এই পুরো আলোচনার সারমর্মটা কি? তত্ত্ব কিছু সম্ভাবনার দিকে ইশারা করলেও বাস্তব প্রয়োগ এখনো অনেক অনেক দূরে, হয়তো অসম্ভবও। দেখুন, সেটাই। তাত্ত্বিক পদার্থবিদ্যা হয়তো অনেক কিছুই সম্ভব বলে ভাবতে পারে কাগজে কলমে, কিন্তু সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যে প্রকৌশলগত ক্ষমতা দরকার, সেটা অর্জন করাটা সম্পূর্ণ অন্য একটা ব্যাপার। ঠিক। তবে এই যে অসম্ভব মনে হওয়া ধারণাগুলো নিয়ে আমরা চর্চা করছি, আলোচনা করছি, এটারও একটা গুরুত্ব আছে। কারণ এটা আমাদের পদার্থবিদ্যার একদম মৌলিক নিয়মগুলো নিয়ে, স্থানকালের আসল প্রকৃতি নিয়ে আমাদের বোঝাপড়াকে আরও গভীর করে তোলে। এটা আসলে বিজ্ঞানের সীমানাকে ক্রমাগত ঠেলে নিয়ে যায়। সত্যিই তাই। আর এই পুরো আলোচনাটা শেষে একটা অন্যরকম প্রশ্ন কিন্তু মনে আসছে, বলুন। যে সময় পরিভ্রমণ শেষ পর্যন্ত সম্ভব হোক বা না হোক, এই যে ধারণাগুলো, বিজ্ঞান আর কল্পনার এই মিশেল, এটা সময়ের প্রতি আমাদের নিজেদের বোধকে বা এই মহাবিশ্বে আমাদের নিজেদের অবস্থান নিয়ে আমাদের চিন্তাভাবনাকে কিভাবে প্রভাবিত করছে, সেটাই হয়তো এই সবকিছুর থেকে বড় পাওনা, তাই না? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হয়তো উত্তরটা সময়ের সাথেই পাওয়া যাবে।